বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাত প্রায় 11টার ঘরে মেহমানদের ভিড়। এতক্ষণ ছাদে পড়ে গেল হলুদের অনুষ্ঠান করা নিয়ে। নাচ গান হই হুল্লোড়ে মাতামাতি, মিউজিক মুখর পরিবেশ। মায়া মাত্রই ছাদ থেকে নিচে নেমে যেতে চাইল। উদ্দেশ্য কিচেনে যাবে, ঠান্ডা পানি পান করবে। জ্বরময় শরীরে তৃষ্ণায় ধুচ্ছে গলা, গলা ভেজারও দরকার বলে হেনা খানের আঁচল ছেড়ে একাই নিচে নামতে চাইল। কিন্তু ছাদের সিঁড়ির কাছে আসতেই দেখলো হৃদকে ছাদের উপর উঠতে। গায়ে তার নর্মাল ড্রেস আপ, টি শার্ট ট্রাউজার। ফিয়ার হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যে ছাদে আসেনি, তার হৃদের ড্রেস আপ ও বিরক্তিকর ফেসটা দেখেই বুঝতে পারল মায়া। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ, চোখ মুখ কুচকে কারো অনুসন্ধানের খোঁজ করে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছে ধূপধাপ পায়। মায়া দেখল সিঁড়ি ঘরের উপর থেকে হৃদকে উঠতে। হৃদ মায়াকে দেখার আগে আস্তে করে সরে গেল সেখান থেকে, লুকিয়ে পড়ল দরজার পাশে প্যান্ডেলের পিছনে। হৃদ তপ্ত বিরক্তি নিয়ে ছাদে উঠে আসলো। মন মেজাজ দুটোই বিগড়ে আছে কাল থেকে। অকারণে বইয়ের সাথে ঝামেলা ভালো লাগছে না তার। শত কাজ ফেলে যদি বাড়িতে এসে বইয়ের মুখ দর্শন করাটাই নসিব না হয়, তাহলে মেজাজ এমনি বিগড়ায়। বাসায় এসেছে প্রায় ঘন্টা পেরিয়ে 1.5 ঘন্টা হলো তার। কাজের চাপে সবে গোসল সেরে অর্ধ মাথা মুছে বের হয়েছে বউকে খোঁজার উদ্দেশ্যে। আপাতত এই মুহূর্তে বউ লাগবে। দরকার পড়লে বউকে নিয়ে দরজা বন্ধ করে রুমে বসে থাকবে সে। সারা রাত কারো বের হওয়ার দরকার নেই। দুজন বন্দী হয়ে থাকবে। না খাবে না বের হবে, সবকিছু আজ রুমেই চলবে। তারপরও আজকে এর শেষ দেখেই ছাড়বে সে। চুপ থেকে তাকে ইগনোর করাটা আজ বের করবে। ছোট বলে সবকিছুতেই যে হৃদ ছাড় দিবে সেটাও নয়। একটা বেহায়া মন তো তারও আছে, সেটা সারাক্ষণ শুধু বউ বউ করে, সেটা তো বুঝতে হবে তাই না? হৃদ বিরক্তি 2 কদম আগাতে হঠাৎই পিছন থেকে কেউ জাপটে ধরল তাকে। হৃদ থামে। বিগড়ে যাওয়া মেজাজে হুট করেই শান্ত হয়, ভাবলো তার বউ। পিছনের মানুষটিকে চিনতেও কয়েক সেকেন্ড দেরি করল হৃদ। সেটাই দ্বিতীয় ভুলের কারণ হলো। পিছনের নারীটি হৃদের পেট জড়িয়ে ধরে পিঠের উপর কপাল ঠেকাতে হৃদ শান্ত মেজাজে বলল, For the last time, I hope. হৃদ চমকায়। অপরিচিত ও কণ্ঠস্বর কানে বাজতে হৃদ ঝটকা মেরে নিজের পেট থেকে মেয়েটার হাতের বাঁধন খুলে পিছনে তাকাতেই চোখে পড়ল মেহুর জোরপূর্বক লাজুক হাসি। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় বিগড়ে গেল মেহুকে দেখে। হৃদের মেহুকে চিনতে কয়েক সেকেন্ড ভুলটা যেন আরো গাঢ় আগুনের ঘর করল হৃদ মায়া সম্পর্কে। হৃদের অজান্তে মায়া জানা। প্যান্ডেলের পিছন থেকে সবটাই শান্ত চোখে দেখল মায়া। হৃদের শান্ত স্বরে কথাগুলো শুনল মেহুর প্রতি, কিন্তু বিষয়টা মায়া সহ্য করতে না পেরে হঠাৎই ফুপিয়ে ওঠা কান্নায় দুহাতে নিজের মুখ চেপে ধরে শব্দ আটকালো। কাউকে শুনতে দিল না। কতটা ভালোবাসা মিশানো কণ্ঠস্বরে ছিল। রাগ পড়েছে তোমার এই কথাটিতে। এতটা শান্ত আচরণ তো মায়ের সাথেও করত হৃদ। অথচ সময়ের ব্যবধানে আজ মেহুর প্রতি তার যত্ন। মায়ের জন্য সামান্য একটু সময় হয় না তার। সকাল 9টা হতে হতে বাসা ছাড়ে, রাত 12টা 1টা ছাড়া বাসায় ফিরে না। মায়ের সাথে শুধু হৃদের নাস্তার টেবিলে একটু একটু দেখা হয়, তাও মায়ের ঘুরঘুর করে চলে যায় বলে। নয়তো সেটাও হতো না। রাতে মায়া ঘুমিয়ে পড়লে বাসায় ফিরে সারাদিন খবর থাকে না, অথচ মেহুর সাথে তার রোজকার চলাফেরা। সারাদিন একসঙ্গে কাটায়, রাতে বাসায় একসঙ্গে ফিরে ডিনার করে। এখন সবাই সামনে জড়িয়ে ধরেছে, যত্ন সহকারে কথা বলছে। কই দুটো মানুষের সামনে তো হৃদ মায়ের সাথে কথা বলতে চায় না। সবাইকে তাড়িয়ে দিয়ে তারপর লুকিয়ে ভাবে কথা বলে, অথচ আজ প্রকাশ্যে তাদের ভালোবাসা বিনিময়। মেহুকে তো প্রকাশ্যে টানছে, ভালোবাসার মানুষ বলে পরিচয়ও দিচ্ছে। তাহলে মায়ার প্রকাশ্যে স্ত্রী মর্যাদা চাওয়াটা কি অপরাধ ছিল? মায়া তো হৃদের সব শর্ত মানতেও প্রস্তুত। পায়ে শিকল পরে হলেও প্রকাশ্যে সংসার করতে ইচ্ছুক, তাহলে সে কেন মানতে চাচ্ছে না? মেহু আপুর জন্যে? মায়া কি শুধুই ছলনা? ছলনা হবে কেন? মায়াকে তো স্পষ্ট ভাষায় জানিয়েছে সে কখনো মায়াকে ভালোবাসেনি, ভালোবাসবেও না। সে মেহুকে ভালোবাসে। রুম থেকেও সেদিন অপমান করে বের করে দিয়েছিল, আঘাত করেছে। তাহলে মায়া কেন তাদের পেছনে পড়ে থাকবে? মায়ার কি কান্না করাটা উচিত হবে? বড্ড বেহায়ামি লাগছে না দুজনের সম্পর্কে তৃতীয় জন হয়ে? থাক তাদের মতো করে দুজন। আপাতত মায়ার প্রয়োজন কি এখানে? মায়া গুমট কান্নায় নীরবে নেমে যেতে চাইল ছাদ থেকে। হৃদ দাঁতে দাঁত চেপে তেড়ে গেল মেহুর দিকে। আঙ্গুল উঠিয়ে মেহুকে শাসানোর আগেই চোখ গেল সামনে। মায়াকে চুপচাপ ছাদে সিঁড়ি ধরে নিচে নামতে যেতে দেখে হৃদ কপাল কুঁচকায়। মায়ের পিছন নিতে গিয়ে তাড়াহুড়োয় হৃদ আঙ্গুল উঠিয়ে রাগান্বিত স্বরে শাসালো মেহুকে। কঠোর বাক্যে বলল, নেক্সট টাইম ভুলেও আমায় ছোঁয়ার চেষ্টা করবি না। আজ ছেড়ে দিলেও কাল কিন্তু ছাড়বো না। শুরুর অ্যাসিড ছিটিয়ে আগুন ধরিয়ে দেব।
বারবার বলেছে আমি বিবাহিত, আমার বউ চাই, আমার বউয়ের ভালোবাসা চাই। তাই ডোন্ট প্লে মাইন্ড গেম উইথ মি, স্টে অ্যাওয়ে ফ্রম মি। রাগান্বিত ভঙ্গিতে 2 কদম এগোতেই পেছন থেকে পুনরায় শোনা গেল মেহুর কাতর কণ্ঠস্বর। রিদ, আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল, সেটাকে তুমি এখন ভুলে যেতে পারো না? তাও তোমার সো কল্ড 2 দিনের বউয়ের জন্য। হৃদ কপাল কুঁচকে পিছনে মেহুর ঘুরে দাঁড়ায়। কপালে আছড়ে পড়া ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিল। মেহুর দিকে তাকাতেই দেখলো তার মোহিত অপলক দৃষ্টি হৃদের প্রতি। হৃদ বিষয়টিতে তেমন পাত্তা দিল না। মেয়েরা তাকে হা হয়ে গিলে খাবে এমনটা যেন স্বাভাবিক। হৃদ মেহুর দৃষ্টি উপেক্ষা করে গলা ছেড়ে পরিষ্কার করে শান্ত স্বরে হুমকি বার্তাস্বরূপ বলে ওঠে। দেখ, প্রথমত তোর এই 3 বছর রিলেশনশিপ, ভালোবাসা এটা নিয়ে সাইড কাট। তুই প্রপোজ করেছিস, আমি উত্তর দেয়নি। তুই আমার নীরবতাকে ভালোবাসা বলে চালিয়েছিস 3 বছর। সেটা তোর সমস্যা, আমার না। আমি তোকে কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি, রুম ডেট করিনি। আর না আমি তোর সাথে কখনো রাতভর ফোনে কথা বলে পার করেছে। অফিসিয়ালি কাজ ছাড়া আমাদের বছরও দেখা হয়নি। তোর আমার নাম, ক্ষমতার দরকার ছিল, যেটা তুই প্রতিনিয়ত ব্যবহার করে এসছিস আজ পর্যন্ত। আমি তোকে পারিবারিক লোক বলে এতদিন ছাড় দিয়ে এসছে। আগে দিতে পারে যদি তুই আমার পার্সোনাল লাইফে না ঢুকিস। আমি ততক্ষণ তোর সাথে ভালো থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে সব ঠিকঠাক আছে। কিন্তু যেদিন মনে হবে তোর জন্য আমার পার্সোনাল লাইফের সমস্যা হচ্ছে, সেদিন তোর ভালোবাসার তুই দুটো নিস্তেজ প্রাণহীন হয়ে পড়বে। ক্ষমা করার শব্দটা কিন্তু আমার ডিকশনারিতে নেই। জীবনে কখনো ক্ষমা করি নাই কাউকে, বউ ছাড়া। রাগের বশে মাঝে মধ্যে বউকেও আঘাত করে ফেলি। এবার ভাব, আদরে বউ যদি ছাড় না পায়, তুই কিভাবে পাবি? তাই সাবধান, ভালো হয়েছে আমার সন্দেহের লিস্টে পড়িস না, নিজের প্রাণ বাঁচা। হৃদের শান্ত স্বরের হিমশীতল কথায় মেহুর হাড়সহ ভয়ে কেঁপে ওঠে শরীরময়। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় তীব্র ভয়কম্পন। হৃদ সম্পর্কে একটু বেশি অবগত মেহু। কালো দুনিয়ায় নতুন নতুন বেতাল বাদশা হিসেবে পরিচিত পাচ্ছে সে। ক্ষমতা, পাওয়া, প্রতিপত্তি সবকিছু যেন তরতর করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হিসাবেও পরিচিত সে সেই দুনিয়ায়। যা বলে তাই করে, কথা কাজে এক, নড়চড় কখনোই হয় না। বিচক্ষণ ক্রিমিনাল মাইন্ডের মানুষ, প্রয়োজন ছাড়া কাউকে হুমকিও দিবে না। তার মানে মেহুকে সন্দেহ দৃষ্টিতে দেখছে সে। মেহু আতঙ্কে উঠে ভয়ার্ত চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ ততক্ষণে ছাদের সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছে। হৃদকে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল মেহু। ভয়ডর নিয়ে হলেও সূক্ষ্মভাবে নিজের কার্য সফল করতে হবে, কারণ এর পেছনে অনেক বড় একটা গ্রুপের হাত রয়েছে। চাইলেও বের হওয়া সম্ভব না, বের হতেও চায় না সে। মেহু ধীর হাতে ফোনের ইনবক্সে গিয়ে গটগট করে কালো অক্ষরের গুটিটা একটা বাক্য লিখে মেসেজ পাঠালো কারো উদ্দেশ্যে। তারপর সুচালো দৃষ্টি তুলে চারিপাশটা হালকা পর্যবেক্ষণ করে অন্য পাশে গেল। তাদের আরও অনেক কিছু করা বাকি। হৃদ খানের নায়িকাকে বিশেষ কারো হাতে তুলে দেওয়া বাকি। এত অল্প তো কি ভয় পেলে তাদের চলবে? হৃদ খান সবকিছু জানতে পারলে তো তাদের জন্য খারাপ হবে, না জানলে হবে কিভাবে? চারিপাশ থেকে এত সূক্ষ্মভাবে জাল বোনা হয়েছে যে ছিঁড়ে বের হওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া মেহুর তো হৃদকে চায়, ভালোবাসার জন্যে না হয় একটু ক্রিমিনাল সেও হলো। এবার দাবার গুটি হিসেবে শুধু মায়াকে নয়, তার পরিবারকে জানতে হবে। হৃদ খানের দুর্বলতা বলে কথা, একটু মজা তারাও নেবে। সবকিছুর শুরুটা যখন এতটা নিখুঁতভাবে হয়েছে, তাহলে শেষটা অবশ্যই হৃদয় বিদারক হবে। মানুষহীন ড্রয়িং রুম পার হয়ে কিচেনের দিকে হাঁটতেই মায়ের লম্বা চুলে হঠাৎই টান পড়ায় অস্পষ্ট স্বরে চিৎকার বেরিয়ে আসে মায়ের মুখ থেকে। হাত দিয়ে মাথার পিছনে চেপে ধরে পিছনে ঘুরতে গিয়েও ঘুরল না মায়া। কাঙ্ক্ষিত মানুষটির উপস্থিতি বুঝতে পেরে স্থির হলো। মাথার পিছন থেকে হাতটা সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল, প্রতিক্রিয়াও জানালো না। হৃদের উপস্থিতি বুঝতে পেরে শান্ত হয়ে গেল মায়া, নড়ল না। শরীর শক্ত হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল জেদ ধরে। গুমোট কান্নাগুলো চোখ পাকিয়ে নোনা জলে দরদর। কাজল কালো চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে শাড়ির উপর। দুজনাই স্থির, হৃদ তপ্ত মেজাজ দিত, মায়া গুমোট উত্তাপে। নীরব শব্দবিহীন শ্বাসগুলো যেন দুজনের মধ্যকার মান অভিমানের বাক্য প্রকাশ করছে একে অপরের হয়ে। দীর্ঘ নীরবতায় দুজনই পার করলো 5টা মিনিট। মায়া না ঘুরে অপেক্ষা করলো হৃদের চুল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হৃদ ছাড়ল না। বরং মায়ার জেদে নীরব সম্মতি জানিয়ে সেও দাঁড়িয়ে রইল চুল ধরে। না হৃদ কথা বলছে আর না মায়াকে যেতে দিচ্ছে। মায়া জেদ দেখে এবার যেতে চাইলেও সামনে 2 কদম হাঁটতেই পুনরায় তার লম্বা চুলে টান পড়তে সে আবারও দাঁড়িয়ে গেল। বিরক্তি রেস্টেনে চাপা রাগ হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। এবারও মায়া শান্ত থাকলো, মনোবল শক্ত করে হৃদকে এড়িয়ে পুনরায় সামনে হাঁটলো নিঃশব্দে। হৃদ ও মায়ার পিছন পিছন গেল বউয়ের লম্বা চুল ধরে। এই মুহূর্তে বউয়ের সাথে কথা বলাটা সঠিক মনে করল না হৃদ।
এই মুহূর্তে হৃদের কথা বলা মানে পুনরায় ঝামেলা সৃষ্টি করা দুজনের মধ্যে। এমনি গত দুদিনের বিষয় ধরে এবং কিছুক্ষণ আগে মেহুর সাথে তার ঘটনা নিয়ে এখন কথা বললে আরো ভুল বোঝাবুঝি হতে পারে। হৃদয় প্রথম বোকা বউয়ের জেদ্দি রাগকে ভয় পেল। দেখা যাবে বউ তার অবুঝতায় হৃদকে উল্টাপাল্টা কিছু বলে বসবে, আর হৃদ সে রাগের বসে জোর হাতে আঘাত করে বসবে তাকে। পরিস্থিতি তখন আরো বিগড়ে যাবে। সমস্যা তখন তারই হবে। মানবিমানে তখন আরো একটা রাত পার হবে তার। তার চেয়ে বড় বউ রাগ করছে করুক, হৃদেরই কথা বলার দরকার নেই। বউ শান্ত হলে না হয় বোঝানো যাবে সবকিছু, এখন না। মায়া কিচেনে যেতে যেতে জোরপূর্বক হৃদ হাত থেকে নিজের চুলছাপ ছাড়িয়ে খোপা করে নিল। পেছনে না ঘুরে সোজা কিচেনে গেল। হৃদও পেছন পেছন দাঁড়ালো। মায়া ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল হাতে নিতে হৃদ সেটা কেড়ে নিল খাওয়ার জন্যে। মায়া বিরক্ত বা হতাশ হলো না, এমন একটা ভাব করলো যেন হৃদ এই সময় এমনটাই করবে সেটা আগে থেকে জানতো মায়া। স্বাভাবিক ভঙ্গিতেই ঠান্ডা পানির দ্বিতীয় বোতলটা তুলে নিল হাতে। সেলফ থেকে গ্লাস নিয়ে পানি ঢেলে খেতে হৃদ পুনরায় মায়াকে বিরক্ত করলো। ঠাস করে মায়ার হাত খোপা করা চুলগুলো ছেড়ে দিল। ঝরঝর করে মায়ের সিল্কি চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটুতে গিয়ে ঠেকতেই হৃদ মায়ের মুখ থেকে অর্ধ খাওয়া পানির গ্লাসটা কেড়ে নিল। নিজেও খেতে লাগলো। কিন্তু মায়া এবারও হৃদের সবকিছু শান্তভাবে নিল। বিরক্তি বোধ না করে পুনরায় অন্য একটা গ্লাস টানলো নিজের কাছে। বোতল থেকে পানি ঢালতেই হৃদ আবারও বিরক্ত করলো। মায়ের কানের ঝুমকোই টোকা মারল, গাল টেনে দিল। মায়াকে এতেও প্রতিক্রিয়া জানাতে না দেখে হৃদ আরও একটা কাজ করলো। ব্লাউজের পিছনের ফিতা ঠাস করে খুলে দিল। মায়া এবার প্রতিক্রিয়া জানালো। চমকে উঠে পিছনে না ঘুরে দ্রুত হাতে শাড়ির আঁচল টেনে পিঠ ঘুরে দিতে গিয়ে পুনরায় বাধা পেল হৃদের থেকে। হৃদ মায়ের শাড়ির আঁচল ধরে মায়াকে পিঠ ঘুরতে বাধা দিল। মায়া হৃদ থেকে শাড়ির আঁচল ছাড়াতে বার কয়েক টানাটানি করলো, কিন্তু হৃদ ছাড়ল না। তাই বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়ে বোতলে মুখ লাগিয়ে এবার পানি খেতে চাইলো। যেহেতু হৃদ মায়াকে ঠিকঠাক পানি খেতে দিচ্ছে না, তাই মায়ার পানি খাওয়ার মধ্যেই হৃদ মায়ের কানের কাছে ঝুঁকে ফিসফিস স্বরে একটু করে বলে ওঠে, দেশের প্রতি এত ভালোবাসা তোমার, সোজা লাল সবুজ পতাকা হয়ে ঘুরছ। মায়া কপাল কুঁচকায় হৃদের কথায়। লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে এর মানেটা বুঝতে না। গায়ে তার কলাপাতা রঙা শাড়ি মানে সবুজ রঙই, কিন্তু লাল রঙের তো সে কিছু পরলো সারা শরীর জুড়ে, তাহলে লাল সবুজ পতাকা হলো কিভাবে? মায়ের কৌতূহল জাগলেও পিছন ঘুরে প্রশ্ন করলো না হৃদকে। মান অভিমানে চুপ থাকলো, কিন্তু হৃদ যেন মায়ের নিশ্চুপ মনের কৌতূহলটা বুঝতে পারলো। মায়ের সতর্কের কান খাড়া করলো হৃদ কি বলে সেটা শোনার জন্যে। কিন্তু তার আগেই মায়াকে প্রচুর চমকে দিয়ে করে বসলো একটা অনাকাঙ্ক্ষিত কাজ। মায়ের কাঁধে দৃশ্যমান লাল ফিতা ধরে ঠাস শব্দ করতেই মায়া আঁতকে ওঠে। হৃদ কোনো ইঙ্গিত করে তাকে এতক্ষণ লাল সবুজ পতাকা বলেছিল বিষয়টা বুঝতে পেরে লজ্জায় সিটিয়ে দ্রুত হাতে কাঁধের ব্লাউজ টেনে অবশিষ্ট ফিতাবন্ধনী ঢাকলো কাপড়ের তলে। মায়া লজ্জাজনক পরিস্থিতি থেকে বের হওয়ার আগে হৃদ আরও একটা অপ্রত্যাশিত কাজ করলো মায়ার সাথে। মায়াকে বিরক্ত নাস্তানাবুদ করে করে ঠাস করে মায়ের অপর পাশে কাঁধে শাড়ির পিন খুলে দিতে আঁচল খুলে দরদর করে পড়ল ফ্লোরে। লজ্জায় আড়ষ্ট হয়ে মায়া আটকে উঠল হৃদের এমন অপ্রত্যাশিত কাজে। হাতের বোতলটাও ততক্ষণে জায়গা পেল পায়ের কাছে ফ্লোরে। আতঙ্কিত হতেই মায়া তৎক্ষণাৎ শাড়ির আঁচল ওঠাতে চাইল ফ্লোর থেকে, কিন্তু তার আগে হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফিরলালো অবশেষে। মায়াকে দু হাতে জাপটায় ধরে নিজের বক্ষতলে ঢেকে নিল মায়ের ছোট্ট নরম দেহটি। মায়া লজ্জায় অস্বস্তি হলো ভীষণ। হৃদের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতেই হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হলো মায়ের প্রতি। মায়ার মুখ হৃদের বুকের সাথে চেপে যেতে খানিকটা শান্ত হলো সে। হৃদ ছাড়বে না বুঝতে পেরে শান্ত হয়ে আসতেই কানে কর্ণধার হলো জুয়ের চমকানো সুর। রিত, সরি সরি সরি, আমি আমি কিছু দেখিনি। কিচেনে জুয়ের হঠাৎ আগমনে ছিটকে সরল মায়া হৃদ। হৃদ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকাতে মায়া দ্রুত হাতে ফ্লোর থেকে শাড়ির আঁচল তুলে গায়ে জড়ালো। পরিস্থিতি উত্তাপে লজ্জিত নুইয়ে পড়ে পিছনে ঘুরে যায় মায়া। জুয়ে হঠাৎ এমন পরিস্থিতির শিকার হবে বুঝতে না পেরে থতমত খেয়ে যায়। জুয়ের আচানক আগমনটা হৃদের পছন্দ হলো না। সারাদিন পর বউকে কাছে পেয়েছিল সে, আর সেই মুহূর্তে জুয়ের ভেটো দেওয়াটা ছিল হৃদের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ। হৃদ রাখলো কিন্তু প্রকাশ করলো না। পরিস্থিতি বুঝে বিরক্তি চুপ থাকলো, দোষ দিল না কাউকে। শুধু ঘাড় ঘুরিয়ে মায়াকে এক পলক দেখে গুমোট শ্বাস ফেলে জুইকে পাশ কাটিয়ে চলে গেল বাহিরে। হৃদ যেতে জুই এগিয়ে আসলো, মায়ের পিছনে দাঁড়িয়ে গুঁতো দিল মায়ের কোমরে। মায়া চমকে উঠে পিছনে তাকাতেই চোখে পড়লো জুয়ের দুষ্টু চেহারাটা। মায়া হালকা চোখ ঘুরিয়ে আশেপাশে হৃদকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে ফ্লোর থেকে শাড়ির পিন নিয়ে আঁচলে গুজাতেই শোনা গেল জুয়ের দুষ্টু স্বর। কি বলো, কি চলে? মায়া তপ্ত মেজাজ দেখিয়ে বলে,
প্রতিবন্ধী তুই দেখোস না বাড়িতে বিয়ে চলে? উদি, আমি কি তোরে বিয়ের কথা বলছি, নাকি কিচেনে কি চলে সেটা বলছি? আপাতত কিচেনের ফ্রিজ চলে, শুধু গ্লাস বন্ধ আছে, চাইলে সেটাও চালাতে পারিস তুই। আর কিছু? মাইয়া মজা লোস আমার সাথে কথা ঘুরাস তুই, এজন্যই তুই বাড়িতে যাও নাই আমাদের এত বলার পরও। আহা, জামাই পাগল মাইয়া, ভাইয়াও কি রোমান্টিক মানুষ, বউকে সঙ্গ দিতে সোজা কিচেনে? উফ, তোর কি সিস্টেম ঠিক হয়ে গেছে ঋতু? মায়া বিরক্তির কপাল কুঁচকে বলে। অন্যের সিস্টেম ঠিক করার মনোযোগ না দিয়ে নিজেরটা ভাব। জামাই কিন্তু একটা তোরও আছে, ডাক্তার মানুষ, সিস্টেম সম্পর্কে নলেজটা মনে হয় তার একটু বেশি আছে মাথায় সবার থেকে। আমার সাথে লাগলে তোর সিস্টেমের খবর কিন্তু তার কানে যেতে দেরি হবে না। তোর সিস্টেম বেশি চলে, শুধু একটু টাইট ফাইট দেওয়ার জন্য, ব্যাস। মায়ের কথায় খানিকটা ভয়ার্থ হলো জুই। নরম হয়ে আসা গলায় বলল, তুই এমনটা করতে পারবি আমার সাথে বই? আমি অনেক কিছু করতে পারি, আমার সাথে লাগতে আসবি সোজা 4 লাইন বেশি বানিয়ে বিচার যাবে তোর জামাইয়ের কানে। আমি কিন্তু জানি আপনাদের মধ্যে আজকাল কি চলে, তাই খোঁচা একটা আমিও দিতে পারি, মনে রাখবেন। তোরে সবাই যতটা বোকা ভাবে ততটা বোকা কিন্তু তুই নস। আমি কিন্তু জানি তুই যে কতটা গভীর জলের মাছ। মায়া জুয়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করলো না, বরং ফ্লোরে পড়ে থাকা পানি বোতলটা উঠালো, ব্লাউজের পিছনের ফিতাটাও বাঁধলো। তারপর জুয়ের কুচকানো দৃষ্টি সাথে নিজের দৃষ্টি স্থির করে বলল, সব কিছুতে প্রতিবাদ করতে আমি জানি না, বাস্তব সম্পর্কে জ্ঞানও কম, হয়তো অল্পতে মানুষকে ভালোবেসে ফেলি, কিন্তু এর মানে এই না যে আমি বোকা। একটু অল্প একটু জ্ঞান আমারও আছে। এবার আমার সহজ সরলতাকে কেউ যদি বোকা ভাবে তাহলে সেটা তার সমস্যা, আমার না। একটা মাথা আমারও আছে, বেশি না হলে অল্প জ্ঞান নিয়ে হলেও চলি। তাহলে তুই মানছিস তুই যে গভীর জল মাছ? আমি ছাদে যাচ্ছি, তুই আয়। মায়া কয়েক কদম হেঁটে সামনে এগোতে পেছন থেকে পুনরায় ডেকে উঠে জুই। উত্তরটা দিবি না? মায়া দাঁড়িয়ে পড়ে পিছনে ঘুরে তাকালো জুয়ের দিকে, বিনা দ্বিধায় নিজ বাক্যে বলল, উত্তরটা আমার কথার মধ্যেই ছিল, তুই ধরতে পারিসনি। আমি বলেছি আমি মানুষকে অল্পতে ভালোবাসতে জানি, তার মানে এই না যে আমি সবাইকে অল্পতেই বিশ্বাসও করি। মানুষকে ভালোবাসাটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে। দয়া মায়া থেকে সহানুভূতি সৃষ্টি হয়, ভালোবাসা হয়। কিন্তু বিশ্বাস শব্দটা সবাইকে করা যায় না, কারণ বিশ্বাস শব্দটা মায়া দয়ার সহানুভূতির মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ মাইন্ড জনিত বিষয়। আদর্শ বাবার মেয়ে আমিও হয়, আত্মসম্মানবোধ আমারও আছে, সহজে সব কিছু ছেড়ে দিব না অন্তত। মায়ের কথা গভীরতা বুঝতে জুই খানিকটা দ্বিধা নিয়ে বলল, তুই কি ভাইয়ের উপর কোনো বিষয় নিয়ে রেগে আছিস ঋতু? আমি লক্ষ্য করেছি বিষয়টি। কিছু হয়েছে তোদের মধ্যে? কিছু না, তুই আয়, আমি যাচ্ছি ছাদে। মায়া কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুম ধরে আগালো সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য। নিচের পরিবেশটা অনেকটা নীরব, ছাদে মেহমানদের ভিড় জমে আছে, সেখানে ছেলে মেয়েদের দল বেঁধে নাচ গান হচ্ছে। তাই ছাদের মিউজিক নিচে আসছে, তবে ততটা না, মোটামুটি ঠিকঠাক। মায়া বিষণ্ণ মনে আরও খানিকটা আগাতে কারো গোগানির শব্দ কানে আসতে থেমে যায়। সতর্কের কান খাড়া করে এগিয়ে যায় শব্দের উৎস ধরে নিচের গেস্ট রুমের দিকে। সন্দেহ নিয়ে কৌতূহলবশত হালকা হাতে গেস্ট রুমের দরজা ধাক্কা দিতে চোখে পড়ল দুজনের মানুষের ধস্তাধস্তি জবরদস্তি অবস্থা। মায়া আটকে উঠল রুমের ভিতরের পরিবেশটা দেখে। নেত্রকোণে ভেসে উঠে একজন অর্ধবয়স্ক মোটা তাজা নারী বুড়িওয়ালা লোক ও মালাকে একসঙ্গে দেখে। লোকটা জোরপূর্বক মালার সাথে খারাপ কাজ করার চেষ্টা চালাচ্ছে ক্রমাগত। লোকটা মালার মুখ চেপে ধরে জোর জবস্তি করছে, যার ফলে মুখ চেপে ধরায় গোঙানির শব্দ হচ্ছে। মায়া আটকে উঠে তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমের ভিতর ঢুকলো। দ্রুত পদে এগিয়ে এসে উত্তেজিত ভঙ্গিতে পেছন থেকে লোকটার শার্টের কলার টেনে ধরে মালাকে ছাড়ানোর জন্যে, যার দরুন লোকটা মালার সাথে বেশ একটা সুবিধা করতে না পেরে অর্ধবয়স্ক লোকটা মালার মুখ চেপে ধরে ঘুরে তাকালো মায়ার দিকে। প্রচণ্ড রেগে মাকে হাত দিয়ে ধাক্কা মারতে মায়া খেয়ে হারিয়ে ছিটকে পড়লো টেবিলের কোনায়। ব্যথা পেল, কাঁচের চুড়ি ভেঙে হাতে ঢুকলো, তারপরেও সাহস হারালো না, ব্যথায় মনোযোগ হলো না। মালাকে বাঁচাতে হবে, এতটা মাথায় রেখে প্রচণ্ড সাহসী হলো মায়া। দ্রুত পদে উঠে দাঁড়ালো টেবিলের কোণা থেকে কাচের ফ্লাওয়ার ভাসটা হাতে নিয়ে। দিক বিবেচনা না করে জোর হাতে আঘাত করলো লোকটার মাথায়। লোকটা গলা ফাটিয়ে চিৎকার করে মাথা চেপে ফ্লোরে পড়ে যেতে মায়া লোকটাকে ডিঙিয়ে বিছানার কাছে এসে মালাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে।
ভরসার আশ্রয়স্থল পেয়ে মালা মায়ার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বলে, আফা হামনি এই লোকটা ভয়ে আর কান্নায় মালা কথাগুলো বারবার গলা জড়িয়ে যাচ্ছিল। মায়া বিষয়টা বুঝতে পেরে মালার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ব্যস্ত গলায় বলল, মালা আপু, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। তোমার কিছু হবে না, চলো আমার সাথে। আমরা আহ মায়ের কথাগুলো শেষ করার আগেই বয়স্ক লোকটি শক্ত হাতে মায়াকে টেনে আকস্মিকভাবে থাপ্পড় মারল মায়ার বাম গালে। মায়া পুনরায় ফ্লোরে ছিটকে পড়তে উত্তেজিত ভঙ্গিতে গেস্ট রুমে আরও একজন ছেলে ঢুকলো চিল্লাচিল্লির শব্দে। ছেলেটা খুব সম্ভবত বয়স্ক লোকটির বডিগার্ড হবে। পাহারাদার হিসেবে এতক্ষণ দরজার বাহিরে ছিল, কিন্তু তার অন্য মনস্কের কারণে মায়া ঢুকে যায় গেস্ট রুমের ভিতর, যার জন্য এত সব ঝামেলা হয়। মায়াকে আঘাত করতে দেখে মালা হতভম্ব হয়ে ভয়ে চুপসে যায়, তরতর করে কাঁপতে থাকে ভয়ে আড়ষ্ট হয়ে। এতক্ষণ একটা লোক ছিল বলে মায়ার জন্য সহজ ছিল মালাকে বাঁচানো, কিন্তু এবার দুজন লোক হলো। মালা বাঁচবে তো আজ, নাকি মালার সাথে সাথে মায়া আরও ক্ষতি করবে দুজন লোক মিলে? মালার ফুপিয়ে ওঠা কান্নার মধ্যে লোকটি রাগে তত্তর করে কেঁপে ওঠে হুঙ্কার ছাড়ে। মায়ার আঘাতে লোকটি মাথার পেছন থেকে তাজা রক্ত দরদর করে পড়ছে ঘাড় বেয়ে। মেজাজ বিগড়ে যাওয়ার কারণে মায়ার চুলের মুঠি ধরে টেনে তুলল ফ্লোর থেকে। ছেলেটার উদ্দেশ্যে চেতে বলে, কুত্তার বাচ্চা, তোদের বলছি দরজার বাইরে পাহারা দিতে, কই মরছিলি? হারামখোরের বাচ্চারা, এই মাইয়া রুমের ভিতর ঢুকলো কিভাবে? ধর এই মাইয়ারে, আটকা যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে, তারপর এই মাইয়ারে দেখছি কি করা যায়। ছেলেটা দ্রুত পদে এগিয়ে আসলো মায়ার দিকে। লোকটা তেজি হাতে অনেকটা ধাক্কা মেরে ছেলেটার হাতে তুলে দিল মায়াকে। পুনরায় ঝাঁপিয়ে পড়ল মালার উপর। মালা চিৎকার করতে আগের মুখ চেপে ধরল তার। ধস্তাধস্তির পর্যায়ে মায়াও চিৎকার করে লোকটিকে থামতে বলল, কিন্তু লোকটা শুনল না। তবে মায়াকে আটকে রাখা ছেলেটি এবার মায়ার দু হাত পিছনে একত্র করে মুচড়ে ধরে অন্য হাতে মুখ চেপে ধরল চিৎকার করা থেকে। মায়া গঙালো, ছটফট করলো ছুটার জন্যে, কিন্তু নিজেকে ছাড়াতে ব্যর্থ হলেও মনের সাহস হারানোর বিন্দুমাত্র। একটা সময় পিছনের ছেলেটিও খানিকটা লালসা হয়ে উঠল। সুন্দর মেয়েকে কাছে পেয়ে তাকে একটু ছুঁয়ে দেখার অধম সুযোগটা লুফে নিতে চাইল। পেছন থেকে মায়ের দু হাত এক হাতে মুচড়ে ধরে রেখে ঝুঁকে পড়ল মায়ের কাঁধের উপর। মায়ের চুলের উপর দিয়ে বডিগার্ডটা নিজের লালসার ঠোঁট মায়ের কাঁধে ছোঁয়ানোর আগেই ধুপ করে মায়া ফ্লোরে বসে পড়ল কৌশল খাটিয়ে। আকস্মিক ঘটনায় ছেলেটা খেয়ে হারাতে মায়ের এক হাত ছুটে যায়। সেই সুযোগটায় কাজে লাগালো মায়া। শক্ত হাতে ঠাস করে টেনে ধরল ছেলেটার পায়া। খেই হারিয়ে চিত হয়ে উল্টে পড়ল ফ্লোরের উপর। ছেলেটার চিৎকার করতেই মায়া আরেকটা সাহসের কাজ করলো। কিছুক্ষণ আগে অর্ধবয়স্ক লোকটিকে আঘাত করা মোটা শক্ত কাচের ফ্লাওয়ার ভাসটি ফ্লোর থেকে সাথে সাথে আঘাত বসালো বডিগার্ডটির দুর্বল জায়গায়, গুপ্তস্থানে। যৌনাঙ্গ চেপে ধরে বডিগার্ডটি চিৎকার করতেই মায়া কাছে টপটি নিয়ে উঠে দাঁড়ালো। ছেলেটার শোয়া থেকে উঠে বসতে বসতে মায়া আবারও হাত ঘুরিয়ে বাড়ি মারল ছেলেটার কপাল বরাবর। প্রচণ্ড চিৎকারে আবারও লুটিয়ে পড়ল ফ্লোরের উপর কপাল চেপে। গড়াগড়ি করে ছেলেটা ফ্লোরে লুটপাট খেতে মায়া পরপরই একই জায়গায় দক্ষ হাতে কড়া আঘাত বসালো বারবার। ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করে গোঙালো। মায়াকে আটকাতে ধাক্কা দিতে চাইল, কিন্তু পারল না। মায়া সুযোগ বুঝে ততক্ষণে পিছিয়ে গিয়ে আবারও আঘাত করলো একই জায়গায়। বডিগার্ডটার মাথাটা প্রায় থেতলে গেছে মায়ের পরপর একই জায়গায় আঘাত করাতে। অজ্ঞান হয়ে যাবে হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে। মায়াকে যেন আজ একটু নয় অনেকটাই সাহস দেখালো। রাগী রণচণ্ডী তেজস্বী নারী হলো। রক্তের ভয়ঙ্কর ফোবিয়া মেটি আজ রক্ত জড়াতে ব্যস্ত। রাগে শরীর কাঁপছে তরতর করে। সেই একই রক্তলাল ফ্লাওয়ার ভাসটি হাতে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। বাম হাতে লোকটি শার্টের কলার টেনে ধরে ডান হাতে শক্তি প্রয়োগ করে বাড়ি মারল মাথায়। আঘাত পাওয়া জায়গায় পুনরায় আঘাত পেল লোকটি। মাথা ধরে চিৎকার করতে মায়া শক্ত হাতে লোকটির শার্টের কলার টেনে ধরে হেঁচড়ে মালার উপর থেকে ফ্লোরে ফেলল। সময় না নিয়ে মায়া আরও একটা চমৎকার কাজ করলো লোকটার সাথে বুদ্ধি খাটিয়ে। লোকটার কিছু বুঝে ওঠার আগেই মায়া একের পর এক দক্ষ পায়ের হিল চালালো লোকটার গুপ্তস্থানের উপর। ছেলেদের দুর্বল স্থান বুঝে মেয়েদের রক্ষা কার পথলম অবলম্বন করলো মায়া। কাজও দিল বেশ। লোকটা দুহাতে গুপ্তস্থান চেপে ধরে ফ্লোরে গড়াগড়ি করে চিৎকার করার শব্দের উৎস ধরে তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে জুই। রক্ত অবস্থায় দুজন পুরুষকে ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে আটকে উঠেছে। উত্তেজিত ভঙ্গিতে মায়ের দিকে ছুটে আসতে থেমে যায় মালাকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় দেখে। জুয়ের মস্তিষ্ক টনকটনে মালার বিধ্বস্ত অবস্থা দেখে। পরিস্থিতি বুঝতে বেশ বেগ পেতে হয়নি জুয়ের। কিচেন থেকে সোজা ছাদে চলে গিয়েছিল। মায়াকে ছাদে কোথাও না পেয়ে পুনরায় নিচে চলে আসে মায়ের খোঁজে, কিন্তু নিচে আসতেই কারো গলা ফাটা চিৎকারের শব্দে দৌড়ে আসে সে গেস্ট রুমে। আর এসেই চোখে পড়ে রক্তাক্ত অবস্থায় অপরিচিত পুরুষদের। জুই উত্তেজিত ভঙ্গিতে মায়ের দিকে তাকায়। মায়ের চেহারায় রাগ রণচণ্ডী সাহসিকতা প্রকাশ করেছে। এই মায়া কোনো সাধারণ বোকা বা দুর্বল নারী হতে পারে না।
যার এতটা রাগ সাহস থাকতে পারে সেই নারী আর যাই হোক না কেন অবশ্যই দুর্বল নারী হতে পারে না। চেহারার হিংস্রত্ব প্রকাশ করছে তার সাহসিকতার কথা। জুই হতভম্ব হলো। মায়া লোকটাকে ছেড়ে দ্রুত হাতে মালাকে পুনরায় বিছানায় টেনে টেনে নিজের কাছে আনলো। পাশ থেকে ওড়না নিয়ে মালার গায়ে জড়িয়ে দিতেই বুঝলো মালার দুর্বল শরীরে তরতর করে কাঁপুনিটাকে। মায়া শক্ত করে মালাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করতে চাইল, কিন্তু পুনরায় বিপত্তি ঘটে আরও দুজন বডিগার্ডের হঠাৎ আগমনে। তাদের গায়েও একই পোশাক, তার মানে এই দুজন লোকোয়েদের লোক। মালা ভয়ে আটকে উঠে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, শব্দ করে কেঁদেও ফেলে। মায়া তেজস্বী চোখে তাকালো আগমনকৃত দুজন পুরুষের দিকে। দুর্বল হলো না, সাহস হারালো না, আর না ভয় পেল। কিন্তু তখনই শোনা গেল ফ্লোরে পড়ে থাকা অর্ধবয়স্ক লোকটির চিৎকার করা কথাগুলো। নিজের গুপ্তস্থান চেপে ধরে আগত দুজন বডিগার্ডের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, সুমন মামুন, দ্রুত দরজা লাগা, মেয়ে দুটোকে দ্রুত আটকা, বিশেষ করে সবুজ শাড়ি পরা মেয়েটাকে ধর তোরা। আজকে এই মেয়েকে জানে মেরে তারপর বিদায় হব, আগে তাড়াতাড়ি দরজা লাগিয়ে আয়। লোকটার কথা অনুযায়ী ছেলে দুটো এক দৌড়ে দরজা লাগাতে যায়, কিন্তু ততক্ষণে শোনা গেল মায়া চতুর্কণ্ঠে জুয়ের উদ্দেশ্যে বার্তা। তুই দ্রুত আটকা ছেলেটিকে, দরজা লাগাতে দিস না, বিপদে পড়বো। জুই তাই করতে চাইল, কিন্তু ছেলেটাকে বাধা দিতে গিয়ে অপর ছেলেটির হাতে আটকা পড়ে গেল নিমিষেই। জোরাজুরি বাজলো দুজনের মধ্যে। মালা পরিস্থিতির চাপে পড়ে ভয়ে আরও জাপটে মায়ের পেট ধরে। মায়া ভয় পেল না, সাহসীই থাকলো, কিন্তু তৎক্ষণাৎ অধৈর্যে হাতে কাচের ভাঁজটা ছুঁড়ে মারল দরজা লাগাতে চাও বডিগার্ডের উপর। পিঠের উপর শক্ত কিছুর আঘাত পাওয়ায় তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল ছেলেটা ফ্লোরে। এতে করে জুইকে চেপে ধরে রাখা ছেলেটাও আরও ক্ষিপ্ত হলো মায়ের এহেন সাহসিকতা দেখে। জুইকে ছেড়ে তৎক্ষণাৎ তেড়ে আসলো মায়াকে মারতে। মায়া দ্রুত মালাকে টেনে নিজের কাছ থেকে সরাতে সরাতে ব্যস্ত কণ্ঠে বলল, মালা আপু, কান্নার জন্য পরে সময় পাবে, প্লিজ এখন একটু সাহসী হও। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন, নয়তো আমরা কেউ এই মুহূর্তে বেঁচে ফিরতে পারবো না। প্লিজ আপু, মনোবল শক্ত করে আমাদের সঙ্গ দাও, সাহায্য করো আমাদের, দ্রুত ওঠো। মায়ের ব্যস্ত কথার মধ্যে দিয়েও ছেলেটি ততক্ষণে মায়াকে ধরে ফেলে। মালাকে সহ মায়াকে টেনে হিঁচড়ে বিছানার পাশ থেকে ফ্লোরে ফেলে। মালা নিজেও পড়ল মায়ের সাথে, কিন্তু ভয়ে ডরে মায়ের কোমর ছাড়ছে না, যার জন্য মায়া চাইলেও উঠে কিছু করতে পারছে না। মালা ভয়ে ভয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরার কারণে মায়া অনেকটা অসহায় হলো। ছেলেটাও সেই সুযোগ লুপে নিয়ে মায়াকে আঘাত করতে চাইল। পাশ থেকে সোফার ছোট টি টেবিল তুলে মায়ের মাথায় আঘাত বসাতে চাইল, কিন্তু তার আগে আঘাতের শিকার হলো জুইয়ের হাতে। জুই জোর হাতে পিছন থেকে আকস্মিক ধাক্কা মারল ছেলেটাকে, যার দরুন টেবিল সহ উল্টে পড়ল ফ্লোরে ছেলেটি। ততক্ষণে মায়াও মালাকে নিয়ে দাঁড়িয়ে যায়। জুই পুনরায় উল্টে পড়া ছেলেটিকে আঘাত করতে চাইল, কিন্তু তার আগেই বাধা দেয় দরজার সামনে পড়ে থাকা দ্বিতীয় ছেলেটি। জুইকে আটকে ধরতেই মায়া চিৎকার করে বলে, জুই, জোরাজুরি করিস না, কৌশল অবলম্বন কর, দ্রুত জায়গা খোঁজ, দ্রুত। জুই মায়ার কথার অর্থ বুঝলো। এই মুহূর্তে জোরাজুরি করা মানে নিজের শক্তি অপচয় করা। একটা ছেলের সাথে শক্তিতে কখনোই একটা মেয়ে পেরে উঠবে না, সেটা জানা সবার। সেখানে যদি ছেলেগুলো বলিষ্ঠ বান্দেহের বডিগার্ড হয় তাহলে তো পারার প্রশ্নই উঠে না। সেই পন্থায় এমন পরিস্থিতিতে অবশ্যই একটা নারীকে শান্ত হয়ে যাওয়াটাই উত্তম কাজ, কারণ তুমি জোর করলে সেও জোর খাটাবে। তার চেয়ে বরং সাময়িক সময় জুড়ে তুমি শান্ত হয়ে অপর মানুষকে সুযোগ করে দাও, সেও তোমাকে শান্ত হয়ে যেতে দেখে সেও শান্ত হয়ে যাবে। ভাববে তুমি দুর্বল হয়ে পড়েছ, তার এই ভাবনাটাকে তোমার বুদ্ধি অস্ত্র বানিয়ে আক্রমণ করো তার দুর্বল জায়গা ধরে, হয় চোখে নয়তো গোপন অঙ্গে। তাহলে সাময়িক সময়ের জন্য সামনের মানুষটিও খেয়ে হারিয়ে তোমাকে ছেড়ে দিবে, আর এতে করেই তুমি পরবর্তী পদক্ষেপ নিতে সক্ষম হবে। বারবার একই জায়গায় আঘাত করো, বিশেষ করে দুর্বল স্থান বুঝে গোপন অঙ্গে। জুই বুঝলো মায়ার ইঙ্গিত বহন কথা। জোরাজুরি আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখলো, শান্ত হলো। ছেলেটা জুইয়ের দুই হাত চেপে ধরতে জুই পায়ের হিল বসালো ছেলেটার পায়ে। আর্তনাদে চিৎকার করে জুইকে ছেড়ে নিজের পা ধরতে জুই আরও একটা দক্ষ কাজ করলো। দু হাতের নখ দাবিয়ে খামচে ধরলো ছেলেটার দু চোখে। গলা ফাটিয়ে চিৎকার করলো ছেলেটি। অন্ধ হাতে জুইকে ধাক্কা মারলো ফ্লোরে। জুই উল্টে পড়লো ফ্লোরে, যেহেতু হাতে কোনো অস্ত্র বা লাঠি নেই আঘাত করার জন্য, সেহেতু খালি হাতে বলিষ্ঠ বডিগার্ডদের সাথে লড়াই করাটাও বোকামি। দু চোখ চেপে ধরে ছেলেটি চিৎকার করতেই চেতে ওঠে অন্য বডিগার্ডটি। ফ্লোর থেকে উঠে তেড়ে ফুঁড়ে আসে মায়ার দিকে। যত নষ্ট মূল্যে এই পুচকি মেয়েটা। চারটা পুরুষ মানুষকে রক্তাক্ত করাটা সাধারণ কথা না। আজ এই পুচকি মেয়ের তেজ ভাঙবে। শরীর থেকে মাথাটা আলাদা না করলে তার পুরুষ জাতির কলঙ্ক হবে। প্রথম ছেলেটি হিংস্রত রূপ ধারণ করলো মায়ার জন্যে। সাহসী মায়াকে প্রাণী মারার জন্য তেড়ে আসলো। পাশ থেকে অর্ধবয়স্ক লোকটিও গোপন স্থানে দুহাত চেপে ধরে কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো। দুই দিক থেকে মায়ার জন্য বিপদ বাড়ল। তারপরও মায়া সাহস হারালো না।
নিজেকে দুর্বল মনে করা মানেই 3টা জীবন নিয়ে বিপদের সম্মুখীন হওয়া। মায়া যেমন তেমন, তার সাথে এখন মালা আজ্জু, এই দুজনাই আছে। তাদের হেফাজতের জন্য হলেও মনোবল শক্ত রাখা উচিত। মায়ার চেহারায় নিদারুণ কঠিনতম বাঘিনীর রাগ ফুটে উঠেছে। তারা হেঁচড়ায় মায়ের শরীরে এখনো দরদর ঘাম ঝরছে। কপালে 2 কার্নিশ বেয়ে ঘাম চড়ে গলা থেকে ব্লাউজের সাথে মিশে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের গায়ের সবুজ ব্লাউজটাও ঘামে ভিজে কালো হয়ে গেছে। 2 চোখে জলজল করছে তেজি রাগে। ভয়বিহীন স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকলো সে। নিজের হাতের মুষ্টিতে শাড়ির এক্সট্রা পিনও চেপে রাখলো। অন্য হাতে বাঁধনে মালা হাতটা চেপে ধরে। একটা সুযোগ, সোজা সেই পিন ফুটাবে ছেলেটার চোখে। তেরে আসা ক্ষিপ্ত বডিগার্ডটা দক্ষ হাতে চালাতে চাইলো মায়ের গলায়, কিন্তু তার আগেই অন্য কারো দাবান হাতে থাবার শিকার হয় সে। পেছন থেকে ছেলেটার ঘাড় চেপে ধরে টেনে রুমের ড্রেসিং টেবিলের আয়নায় মাথা ঢুকিয়ে দেয় তৎক্ষণাৎ। ঘটনার আকস্মিকতায় বডিগার্ডটি মুখে মস্তকে বিঁধল অসংখ্য সূক্ষ্ম কাঁচ ভাঙা। চিৎকার করে কাতরাতে কাতরাতে ছেলেটিও তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল ফ্লোরে। বডিগার্ডটির সারা মুখে মাথায় অঝরে রক্তস্রোত দেখা গেল। উপস্থিত সবাই আটকে উঠল। মায়াও খানিকটা ভরকে গেল আকস্মিক কথায়, কিন্তু তেজি চোখ খেয়ে হৃদকে দেখে শান্ত হয়ে গেল। হৃদ এবার হিংস্রত্ব দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুয়ের পাশের বডিগার্ডটার দিকে। কয়েক সেকেন্ড ব্যবধানে সে বডিগার্ডটিরও অবস্থাও করুণ হলো। কাচের টি টেবিলের বাড়ি খেয়ে রক্ত আর গলা ফাটা চিৎকারের ধ্বনি রুম জুড়ে বিরাজমান হলো তীব্র। উত্তেজিত পরিবেশটা আরো উত্তেজিত হলো হৃদের আগমনে। হৃদ এগিয়ে আসলো মায়ার দিকে। মায়ার বাহু টেনে নিজের বুকে মেশালো। হিংস্রত্ব লাল চোখ তুলে মায়ার গাল ধরে এদিক সেদিক ঘোরালো, আর কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটা দেখার জন্যে। মায়ের নরম মসৃণ গালে পুরুষালী হাতের 5 আঙ্গুলে লাল কালচে ছাপটা হৃদের চোখে পড়ল স্পষ্ট। বিগড়ানো মেজাজটা আরো বিগড়ে গিয়ে এক হাত অর্ধবয়স্ক লোকটিকে গলা চেপে ধরে দেয়ালে মেশালো তৎক্ষণাৎ। অন্য হাতে মায়েকে নিজের বুকে ধরে রেখে হিংস্র গলায় আওড়ালো ভয়ঙ্কর বাণী। দাঁতে দাঁত পিষে বলল, হারামের বাচ্চা, 10টা মিনিটের জন্য বউটাকে রেখে যেতে পারলাম না, আঘাত করে ফেললি। ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, তুই আঘাত করলি কোন সাহসে? তোর কলিজা কত বড় হয়েছে আজ আমি মেপে দেখব। হৃদের রাগে হিংস্র চেহারায় আটকে উঠল অর্ধবয়স্ক লোকটি। মায়া যে হৃদের বউ হবে সেটা যদি খুনাট করে টের পেত সে, তাহলে আঘাত করা তো দূর, চোখ তুলে তাকানোর সাহসও করতো না। তাছাড়া মেয়েটিও কম না। 4 চ্যাপ্টা পুরুষ মানুষের সাথে লড়াই করা সাধারণ নারীর কাজ নয়। সে তো একটু মজা নিতে চেয়েছিল খানবাড়ির কাজের মেয়ের সাথে। সেজন্য তো কাজের অজুহাতে মেয়েটিকে রুমে ডেকে এনেছিল। সফল হয়ে যেত মাঝখান থেকে যদি পিচ্চি মেয়েটা বাধা না দিত। কিন্তু সব কথা এক কথা, মার খেলো সে। এখন প্রাণটাও তাকেই হারাতে হবে। হৃদ খানের বউয়ের গায়ে হাত দেওয়ার দায়। সে কি জানতো নাকি হৃদ খানের মতো গ্যাংস্টারের বউ থাকতে পারে, তাও এত ছোট মেয়ে? অসম্ভব না। হৃদের হাত থেকে লোকটা নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে কোনো রকমে বলে ওঠে, মিস্টার খান, বিশ্বাস করুন, আমি এই মেয়েকে ছুঁয়েও দেখিনি। উল্টো এই মেয়ে আমাদের সবাইকে মেরেছে, আঘাত করছে। প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন। লোকটার কথা শেষ হতে না হতে মায়া ঢুকলে কেঁদে উঠল হৃদের বক্ষতলে মুখ গুজে। সাহসী মায়া যেন হুট করে আদরি হয়ে গেল হৃদের আজলা তলে এসে। হৃদের ভালোবাসা পেয়ে 2 হাতে হৃদের পেট জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, এই লোকটা ভীষণ খারাপ। মালা আপুকে বাজেভাবে ছুঁতে চেয়েছে বরাবর। আমি বাধা দিতে চেয়েছি বলে আমাকেও থাপ্পড় মেরেছে। ওনার বডিগার্ড আমাকে আটকে রাখতে চেয়েছিল। আপনি এই লোকটাকে ছাড়বেন না, ওনার শাস্তি প্রয়োজন। মায়ের কথায় শেষ হতে না হতে হুঙ্কার ছাড়ল হৃদ আসিফের উদ্দেশ্যে। আসিফ হৃদের পিছন পিছন এই গেস্ট রুমেও প্রবেশ করেছিল। মূলত হৃদ আসিফের সাথে বাড়ির সিকিউরিটি নিয়ে কথা বলে বাড়ির ভিতর প্রবেশ করছিল বাহির থেকে। তখনই কানে যায় গেস্ট রুম থেকে কারো কারো চিৎকারে। উত্তেজিত হয়ে দ্রুত পদে এগিয়ে আসতে চোখে পড়ে মায়াকে বডিগার্ড ছেলেটি আঘাত করতে আসা দৃশ্যপট। ব্যাস, মেজাজ তখনই বিগড়ায় হৃদের। তার বউ তার সম্পদ। যেখানে কারো দৃষ্টিও পছন্দ না, সেখানে বউকে আঘাত করা মানে ধ্বংসাত্মক। হৃদের হুঙ্কারে আসিফ এগিয়ে আসার সাথে সাথে গেস্ট রুমে আরও একজনের প্রবেশ ঘটে, খানিকটা অস্থির উত্তেজিত ভঙ্গিতে। গেস্ট রুমের দরজা ধরে ভিতরে প্রবেশ করতে আয়নের চোখে পড়ল উপস্থিত সবার রক্তাক্ত নাজেহাল অবস্থাটা। আয়ন হতভম্ব হয়। বর্তমান পরিস্থিতি আপাতত তার বোধগম্য হচ্ছে না। এতক্ষণ যাবত এখানে কি হয়েছে সবটাই তার অজানা। আয়ন হৃদকে কারো গলা চেপে দাঁড়িয়ে থাকতে দেখে সে চারিপাশে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তখনই চোখ যায় বিছানার এক কোণায় জুইকে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আয়ন কপাল কুঁচকে জুইয়ের দিকে তাকাতেই দেখলো হাতের লাল কাছে চুরি ভেঙে রক্ত ঝরছে সেখান থেকে। আয়ন দ্রুত পদে এগিয়ে এসে জুইয়ের হাতটা নিজের হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, জুই, কি হয়েছে এখানে? আপনি হাত কাটলেন কিভাবে? আয়নের ব্যস্ত কণ্ঠে চমকায় জুই। চোখ তুলে আয়নের দিকে তাকাতেই রুমের আরো কয়েক জোড়া দৃষ্টি পড়ে আয়নের দিকে। আয়ন কপাল কুঁচকায় সবার দৃষ্টি ভিড়ে। তখনই শোনা গেল হৃদের পুনরায় চিৎকার করা উগ্রবাদী কণ্ঠস্বর আসিফের উদ্দেশ্যে।
আসিফ, থেমে যাওয়া পথগুলো দ্রুত চালিয়ে এগিয়ে এসে বলে, জি ভাই। এই হারামির বাচ্চারা ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করবি। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবি যতক্ষণ এর হাড় থেকে মাংস আলাদা হচ্ছে। কিন্তু ভাই, এই হারুন সাহেব তো আমাদের লোক হয়, ওনাকে। হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় আসিফের দিকে। হৃদের হিংস্রত্ব লাল চোখের দাবিতে দমে যায় আসিফ। কথা না বাড়িয়ে কোনো রকম সম্মতি দিয়ে বলে, জি ভাই, হয়ে যাবে। অবস্থাটা হৃদের রুমে। হৃদ তপ্ত মেজাজ মায়ের হাতে ব্যান্ডেজ করছে। মাকে টি টেবিলের উপর বসিয়ে হৃদ বসলো সোফায়। দুজনেই মুখোমুখি বসা। হৃদ মনোযোগে মায়ের দু হাতে কাটা স্থানগুলোতে। বিগত একটা সপ্তাহ ধরে লাগাতার বউটা তার আঘাতের শিকার হচ্ছে। দুবারের হামলায় হাতে পায়ে কপালে আঘাত পেল। দুদিন আগে সে রাগের বশে আঘাত করলো। আজ আবার অন্যকে বাঁচাতে গিয়ে দু হাতের পুনরায় চুরি ভেঙে কেটে আসলো। ছোট একটা দেহের এতটা আঘাত যেন হৃদের বুকে চিনচিন করছে গুমট ব্যথায়। বউকে এত আদরে আগলে রেখেও বারবার আঘাত পাচ্ছে বলে হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হচ্ছে। কপালে দৃশ্যমান রাগের ভাঁজগুলো আরও দৃঢ় হলো। মেজাজ দেখে মায়ের হাতের সব কয়টা চুড়ি খুলে ফেলতে ফেলতে বলল, বালের চুরি আর পরবা না। আগে হাত ভালো হোক, তারপর এসব চুরি টুরি পরবা। দেখি, খুলো। মায়ের হাতে সব কয়টা কাঁচের চুড়ি খুলে ফেলতে চাইলেও হৃদ মায়া দিল খুলতে। কিন্তু বিপত্তি ঘটে যখন হৃদ তারই পরিয়ে দেওয়া মায়ের হাতে সাদা ডায়মন্ডের চুড়ি জোড়া টেনে ধরলো খুলে ফেলার জন্য। মায়া আটকে উঠল। এতক্ষণ গুমট কান্নায় চুপ করে বসে থাকলো, এবার চুপ থাকলো না। প্রচন্ড অস্থির ভঙ্গিতে নিজের হাত টানলো হৃদের থেকে। হৃদকে বাধা দিয়ে বলল, একদম আমার চুড়িতে হাত দিবে না। এই চুড়িগুলো আমার চুড়ি, আমি পরে থাকবো। আপনি ছাড়ুন আমার হাত। হাত ভালো হোক, তারপর পড়িও। এখন খোলো। একদম না, ছাড়ুন আমার হাত। মায়া জোর করতে হৃদ বিরক্ত চোখ তুলে তাকায় মায়ের দিকে। সাথে সাথে চোখে বাজলো মায়ের বাম গালের থাপ্পড়ের লাল কালচে দাগগুলো। অশান্ত হৃদ রাগে পুনরায় কটমট করলো। মায়ের গাল চেপে নিজের কাছে টানলো তৎক্ষণাৎ। আকস্মিক ঘটনায় মায়া ঝুঁকে পড়লো হৃদের দিকে। নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে হৃদের উরুতে দু হাত ঠেকিয়ে ভর দিল। মুখোমুখি হলো হৃদের মুখ বরাবর। হৃদ মায়ার গাল নাড়িয়ে ব্যথা দেখতে চাইল, দেখলো, কিন্তু মায়ের বেগতিক শরীরের কম্পনে হৃদ বিরক্তি কপাল কুচকায়। তারা কণ্ঠে বলে, আমি কিছু করছি তোমাকে? এত কাঁপছো কেন? কাঁপাকাঁপি বন্ধ করো, নয়তো ভয়ঙ্কর কিছু করে ফেলবো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়ে আছে। কোন দিকে রাগ, কোন দিকে কি করাবে নিজেও জানি না। চুপচাপ থাকো, আমাকে দেখতে দাও। মায়া কম্পন কমলো না হৃদের হুমকি বার্তায়। কমবে কিভাবে? এত কাছ থেকে কি কেউ কাউকে দেখে নাকি? মায়া মুখে হৃদের তপ্ত গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে বারবার, যেটা মায়া নিচের নিঃশ্বাসের সাথে গ্রহণ করছে বলেই তার পিঠের শির দ্বারা বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোত। হৃদের দুই উরুতে ভর দেওয়া মায়ের হাত দুটো তরতর করে কেঁপে উঠছে বারবার, যার দরুন হৃদের উরুর মাংসপেশিও মৃদু নড়ছে। মায়ের কাণ্ড হৃদ চোখ বন্ধ করে গুমট শ্বাস ফেলে। মায়ের গাল টেনে নিজের কপালে কপাল ঠেকালো। দু হাতে আজলে মায়ার দুগাল আঁকড়ে ধরে মানসিক শান্তির জন্য চোখ বন্ধ করে রাখলো, কিন্তু মায়ার জন্য স্থির থাকতে পারল না। মায়া ছটফট করে হঠাৎই হৃদকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। হৃদ থেকে পালানোর জন্য বন্ধ রুমের দরজার দিকে দৌড় লাগালো। দ্রুত হাতে লকের পাসওয়ার্ড টাইপ করতে গিয়ে ধরা পড়ল হৃদের কাছে। হৃদ পেছন থেকে মায়ার কোমর জড়িয়ে ধরে শূন্যতে তুলতেই মায়া ভর্ত চিৎকার করে উঠে ছটফট করলো হৃদের হাত থেকে নিজের শরীর ছুটানোর জন্য। কিন্তু হৃদ ছাড়ল না মায়াকে, বরং আরও চেপে ধরে রুমের লাইট নেভালো এক হাতে। বাইরের করা লাইটিংয়ের আলোয় আলোকিত রুমের ভেতরটা। কোনো কিছু দেখতে বেগ পেতে হচ্ছে না, সবকিছুই মৃদু আলোয় স্পষ্ট। ধস্তাধস্তির এক পর্যায়ে হৃদ এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়ার সাথে। ঘটনার আকস্মিক হওয়ায় মায়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, ছটফট বন্ধ করে স্থির হয়ে যায়। আজ নিয়ে দ্বিতীয়বার সে হৃদের এমন গভীর স্পর্শের শিকার হচ্ছে। মায়া কিছু ভাবতে পারল না, তার আগে অনুভব করলো হৃদের বলিষ্ঠ হাত দুটো তার কোমর জড়িয়ে ধরে উপরে তুলছে। মায়া খেয়ে হারিয়ে হৃদের পেটের সাইডে টি শার্টের ভাঁজ আঁকড়ে ধরলে দু হাতে শক্ত করে। নিজের শরীরের তাল সামলাতে দুপা উঁচু করে বুড়ো আঙ্গুলে ভর দিল। হৃদ একটু বেশি লম্বা হয়, অনেকটাই ঝুঁকে পড়ে মায়ের উপর। মন্থ হলো মায়ের ঠোঁটের ভাঁজে ভাঁজে। মায়ের কম্পিত শরীর ছেড়ে দেয় কাঁপতে কাঁপতে। হৃদ আঁকড়ে ধরে মায়ের ছোট দেহ আবদ্ধ করে নিজের শরীরের সাথে। গুটি কয়েক মিনিট পার হতে হৃদ ছেড়ে দিল মায়ের ওষ্ঠদায়। হৃদ ছাড়তেই মায়ের পা ধুপ ধুপ করে ফ্লোরে লাগলো। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে মায়ের কপাল ঠেকলো হৃদের প্রশস্ত বুকে। ভয়ঙ্কর নীরবতা ছেয়ে গেল চারিপাশে। দুজনের ঘন ঘন নিঃশ্বাস ছাড়া কিছু শোনা যাচ্ছে না রুমময় জুড়ে। হৃদ এক হাত মায়ের কোমরে রেখে অন্য হাত দুটা তুলল মায়ের মাথায়। মায়ের অস্থিরতা, মায়ের লজ্জা বুঝতে পেরে হৃদ মৃদু হাসলো। আদরে হাত মায়ের মাথায় বুলিয়ে দিতে দিতে একটু করে বলল,
আমিই তো, লজ্জা করছো কেন? মায়া নড়ল না। লজ্জায় আরও সিটিয়ে গেল হৃদের সাথে। জোর হাতে শক্ত করে চেপে ধরল হৃদের টি শার্টের দুপাশ। হৃদ মায়ের নীরব ব্যাকুলতায় লজ্জাটা বুঝল। মায়ের ঘন ঘন নিঃশ্বাসে আরও মোহিত হলো হৃদ। মায়াকে নিয়ে বিছানার পাশে বসালো। জোরপূর্বক মায়াকে হৃদের কোলে বসিয়ে পেটে জড়িয়ে ধরে হৃদ। মায়া লজ্জায় নেতিয়ে পড়ে রইল হৃদের বুকে মাথা রেখে। নড়াচড়া করল না। তখনই মায়ের কানে বাজল হৃদের নিঃশব্দ কণ্ঠস্বর, সেদিনকার মতোই, যেদিন হৃদ প্রথম মাকে আজকের মতো গভীরভাবে ছুঁয়ে দিল। হৃদ বলল, আমার বউয়ের এত সাহস! হুম। আমার কিন্তু ভালো লেগেছে। মায়া উত্তর করল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলল, শাড়ি পরেছ? হুম। তাহলে আমার কাছে আসছিল না কেন? আমি অপেক্ষা ছিলাম তোমার। মায়া উত্তর করল না। হৃদ পুনরায় বলল, এখনো রাগ করে আছো? ভুলে যাওয়া বিষয়গুলো পরপর মাথায় আসলো মায়ার। দুজনের মধ্যকার মান অভিমানের বিষয়টা মনে পড়ল তৎক্ষণাৎ। মায়া ভীষণ অভিমানী হলো। নিজের লজ্জা ভুলে হৃদকে নিজে থেকে দূরে সরাতে চাইল। রাগ করতেও অধিকার প্রয়োজন হয়। আমার আপনার উপর কোনো অধিকার নেই। আমার রাগ করা বারণ, অধিকার খাটানো বারণ। আপনি আমার না, আপনি মেহুর আপুর। আমার অধিকার থাকলে আপনি এতক্ষণে আমার হয়ে যেতেন। আমি তো এখনো নিজের অধিকার পাইনি স্ত্রী হয়ে। তাহলে আপনার ওপর কি খাটাবো? ছাড়ুন আমাকে, আমি ছাদে যাব। মায়া ছটফট করলো, তীব্র থেকে তীব্র, কিন্তু হৃদ ছাড়ল না। মায়ের অধিকার শব্দটা বলার পর থেকে এক অন্য হৃদ আবিষ্কার করলো মায়া। অচেনা এক ভিন্ন হৃদ, যার আচরণ বা ছোঁয়ায় মায়া অভ্যস্ত নয়, যার নিঃশ্বাসে যেন মাদক মেশানো। মায়া গগন কাঁপিয়ে কেঁপে উঠে হৃদের বেতাল স্পর্শে। মায়া অনুভব করলো তার ব্লাউজের ফিতায় টান পড়ছে। স্তব্ধ ভয়ার্ত মায়া আটকে উঠে কিছু বলার আগে তার জায়গা হলো বিছানায় হৃদের বলিষ্ঠ দেহের নিচে। মায়ার অবুঝ কথার তলে যেন হৃদও খেই হারিয়ে ফেললো মুহূর্তে। সময় বিবেচনা না করেই মায়ের মধ্যে ডুবে গিয়ে মোহিত হয়ে গেল। মাথায় তার আপাতত মায়ের উষ্ণ ছোঁয়া ছাড়া আর কিছুই নেই। নরম হাতে মায়াতে মত্ত হলো গভীরভাবে। মায়া গোঙালো, ছটফট করলো। বন্ধ লাইটের মতন হৃদের মস্তিষ্কের বাতিও যেন নিভে আছে এই মুহূর্তে। দীর্ঘ 20 মিনিট পার হতে যেন হৃদের মস্তিষ্কের লাইট জ্বলে উঠল ফোনের বিদ্যুটে কর্কশ শব্দের মাধ্যমে। ততক্ষণে অনেকটাই দেরি হলো দুজনের মধ্যে। বেশ কিছু না হলেও অনেক কিছুই ঘটলো দুজনার। হৃদ লাল লাল চোখ জোড়া তুলে পাশে ফোনটার দিকে তাকাতেই হঠাৎ সে চমকে উঠল নিজের নিচে মায়ের দিকে তাকিয়ে। প্রচণ্ড উত্তেজিত ভঙ্গিতে অস্পষ্ট স্বরে তৎক্ষণাৎ আওড়ালো, শিট শিট শিট! মাইকে ছেড়ে দ্রুততার সঙ্গে উঠে অস্থিরতায় খালি গায়ে দৌড়ালো ওয়াশরুমের দিকে। এতটা কমন সেন্স কন্ট্রোললেস সে কীভাবে হতে পারে? শিট! হৃদ দৌড়াতেই মায়া উঠে বসে। শূন্য চোখে হৃদের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে দ্রুত ফ্লোর থেকে হৃদের টি শার্ট তুলে নিজে পরে নিল। অগোছালো শাড়ির আঁচল বিছানা থেকে টেনে এলোমেলো নিজের গায়ে জড়ালো চাদরের মতন। দ্রুতপদে সেও দৌড়ালো বাহিরে যাওয়ার জন্যে। কাঁপা কাঁপা হাতে দরজার লক টাইপ করে বাহিরে দৌড়াতে চাইল, কিন্তু তার আগেই ধাক্কা খেলো মেহুর সাথে। হয়তো হৃদের রুমে আসতে চাচ্ছিল মেহু, কিন্তু মায়াকে হৃদের রুম থেকে এলোমেলো শাড়ি আর সাজে দৌড়ে বের হতে দেখে কপাল কুঁচকায় মেহু। সে কিছু মায়াকে বলবে তার আগেই মায়া দৌড়ে পালায় নিজের রুমের দিকে। মায়ের গায়ে হৃদের টি শার্ট দেখে কিছুটা আন্দাজ করতে পারে দুজনের মধ্যে কি হতে পারে। রাগী মেহু ফুসফুস করে যেতে উঠে। দ্রুত সবকিছু না করলে এবার লিমিট ক্রস করে ফেলবে দুজনাই। আজ ফিহার বিয়ে। সকাল থেকেই খানবাড়ির সদস্যরা মেহমানদারিতে ব্যস্ত। বাড়ির সকল ছেলেরা বাহিরের দিকটা সামলালেও বাড়ির ভিতরের দিকটা মেয়েদের হাতে। খানবাড়িতে মেহমান সদস্যে ভরপুর হয়ে আছে। প্রতিটা কক্ষেই রয়েছে মেহমান। সকাল 11টার নাগাদ হতেই তোড়জোড় চলছে মেয়ে ছেলেদের রেডি হওয়ার তাগাদার বিষয়টি। মায়া নিজের রুমে বসে রইল। কাল রাতের ঘটনার পর সেই আর বাহিরে বের হয়নি। লজ্জায় মরি মরি হয়ে রাত থেকে এখনো অবধি বিছানায় পড়ে রইল আড়ষ্ট হয়ে। লজ্জায় ফিহার হলুদের অনুষ্ঠানেও অংশগ্রহণ করলো না। বাহানা দিল শরীর খারাপের। জুই রাত 11:30টার নাগাদ সবাইকে নিয়ে চলে গিয়েছিল বাড়িতে আরিফের হলুদের অনুষ্ঠান শুরু করতে হবে বলে। এমনিতেও অনেকটা দেরি হয়েছিল সব কিছুর ঝামেলায়। জুই মায়ার রুমে এসেই মায়া থেকে বিদায় নিয়ে গেল। মায়া তখনও রুম থেকে বের হলো না, নিজের রুমেই থাকলো। হৃদের সামনে পড়তে চায়নি তাই। কারোর মুখে হৃদের নামটা শুনলেও যেন লজ্জায় কুঁকড়ে উঠছে গাঢ় অস্থিরতায়। মায়া বালিশ চেপে মুখ গুজল। রাতের ঘটনা পুনরায় মনে পড়তেই মৃদু শরীর কেঁপে ওঠে অদ্ভুত শিহরণে। হৃদের ছোঁয়া, হৃদের অদ্ভুত স্পর্শে মায়া পূর্ব পরিচিত নয়। কাল হৃদ হুট করে এমন কিছু করবে সেটা ঘুণাক্ষরেও ধারণা করেনি সে। সব কিছুই ছিল মায়ের কাছে যেন অন্য রকম, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। হেনা খান মায়ার কপালে হাত রাখতেই মায়া চমকে উঠে তাকায় সেদিকে।
মায়ার শরীরে জ্বর না থাকায় খানিকটা স্বস্তি পান তিনি। রাতে মায়ার হুট করে শরীর খারাপের বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। মালার সাথে ঘটে যাওয়া বিষয়টিও পরে কানে এসেছিল ওনার। মালাকে সার্ভেন্ট রুমে দেওয়ার হয় রেস্টের জন্য, মানসিকভাবে মালার স্বস্তির দরকার বলে। আপাতত বিয়ে সংক্রান্ত সকল কাজ থেকে মুক্ত রাখা হয়েছে মালাকে। এত কড়া সিকিউরিটির মধ্যেও যে এমন কিছু হবে সেটা আসলে ওনারাও ধারণা করেনি। সব কিছুই ছিল অপ্রত্যাশিত। ওনারা সত্যিই অনুতপ্ত। খানবাড়ির বিশ্বস্ত সঙ্গীদের নিরাপদ রাখাটা ছিল ওনাদের দায়িত্ব, যেটা ওনারা পারেনি। তবে মায়া সেক্ষেত্রে ওনাদের মান রেখেছে। ছোট হয়েও একজন নারীর সম্মান বাঁচিয়েছে। ঝুঁকে মায়ার কপালে চুমু খেয়ে আদুরে হাত বোলালো মায়ার মাথায়। পিছিল গলায় বলেন, সোনামা, ওঠ, গোসল করবি। 11টা বাজে। বাড়ির সকল ছেলে মেয়েরা রেডি হচ্ছে বিয়ের জন্য, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। নিজের ভাইয়ের বিয়ে, অথচ তাও খবর নেই। আয়, ওঠ, গোসল করবি। মায়াকে টেনে বিছানায় বসান তিনি। মায়া এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপা করে দিল। মায়ার গায়ে নীল ওড়না চাদরের মতো জড়িয়ে রাখলো শরীরে। হেনা খান মায়াকে ছেড়ে কভার থেকে সিঁদুর লাল রঙা লেহেঙ্গাটি নামিয়ে বিছানায় রাখলো। ওনার পছন্দ করা সেদিনকার লেহেঙ্গাটি এটি। মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে তিনি পুনরায় তাড়া দিয়ে বললেন, কি হলো, বসে আছিস কেন? যা, গোসল করে আয়। কিভাবে গোসল করব দাদি? বাড়ির সব কয়েকটা রুমেই তো মানুষ, ওয়াশরুমও খালি নেই। আমার ওয়াশরুমেও টিয়া গোসল করছে, তারপর ছায়া যাবে। আমাদের ওয়াশরুমে তোর দাদা ভাই আছে, তারপর হয়তো আয়ানের আব্বু যাবে। বাকি রুমগুলো খালি নেই মনে হয়। মেহমানরা আছে, নিহা, মালিয়া, সাহেবা সবাই যার যার রুমে আছে। ফিয়ার ওয়াশরুম বন্ধ, ফিয়া নিজে গোসল করছে। তোর কি করবি এখন? দাদি তুমি যাও, আমি পরে গোসল করে নেব। পরে গোসল করলে আরো দেরি হবে। এমনি বরযাত্রী 2টো নাগাদ আসার কথা, এখন 11টা বাজে। সময় মতো গোসল না করলে রেডি হবি কখন শুনি? তো কি করব এখন আমি? ওয়াশরুম খালি নেই, গোসল করব কি করে? হেনা খান থেমেই কপাল কুঁচকে কিছু একটা ভেবে চট করে মায়াকে টেনে দাঁড় করায়। লেহেঙ্গা কাপড়গুলো মায়ার হাতে গুজে দিতে দিতে বলেন, হৃদের ওয়াশরুমটা খালি আছে, ওর রুমে কারো যাওয়া পারমিশন নেই, কিন্তু তুই যেতে পারবি, তোর সমস্যা নেই। যা, গিয়ে গোসল সেরে আয় দ্রুত। মায়া আতকে ওঠে হেনা খানের কথায়। দ্রুত গলায় বলল, অসম্ভব, আমি ওনার রুমে যাব না দাদি। তোমার নাতি আমাকে ওনার ওয়াশরুমে দেখলে রেগে যাবে। আমি যাব না ওনার রুমে, দরকার মায়ের কথা শেষ করার আগেই হেনা খান বাধা দিয়ে পুনরায় বলে ওঠে, হৃদ বাসায় নেই মনে হয়, কোথায় আছে তাও জানি না, হয়তো অফিসে চলে গেছে। সকালের নাস্তার পর আর দেখিনি। এবার তুই যা, গিয়ে গোসল করে আয়, কথা বাড়াস না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। গোসল করে সোজা ফিয়ার রুমে যাবি। মেকআপ আর্টিস্ট থেকে সেজে নিবি কেমন? তাদের বলে রেখেছি তোর কথা। যা এবার। দাদি প্লিজ, আমি পরে গোসল করি না। ওনার রুমে যেতে আমার ভয় করে। তোকে যেতে বলেছি, যাবি, গোসল করে চলে আসবি, এত কথা কিসের? যা। কাপড় নিয়ে কাপা কাপা হাতে লক টাইপ করে রুমে প্রবেশ করলো মায়া। প্রচণ্ড ভয় ও অস্থির ফিল করছে হৃদের সামনে পড়বে বলে। যদিও হেনা খান বলেছে হৃদ বাসায় নেই, তারপরও কিছুতেই যেন স্বস্তি হতে পারছে না সে। কালকের বিষয়টা নিয়ে ভয়ে পা টিপে টিপে রুমে ঢুকে ভয়ার্ত চোখ বোলালো চারপাশে। হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অনেকটা স্বস্তি ফেললো সে। ঘুরে ওয়াশরুমের দিকে যেতেই বেখেয়ালি চোখ পড়লো বিছানায়। প্রচণ্ড গতিতে শরীরে কম্পন ধরলো। কাল রাতের বিষয়টি পুনরায় মনে হতে লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ দৌড় লাগালো ওয়াশরুমের দিকে, যার দরুন হৃদের বারান্দাটা দেখা হলো না মায়ার কেউ আছে কিনা। মায়া ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা চাপিয়ে দাঁড়ায়। লক না করে পিঠ ঠেকালো ওয়াশরুমের দরজায়। দরজার উচ্চ শব্দ কানে আসতেই হৃদ কান থেকে ফোন উঠিয়ে পিছনে তাকায়। বারান্দা থেকে হালকা উঁকি মেরে দেখলো রুমে কে এসেছে এই অসময়ে। রুম পুরো খালি পেল।
তবে ওয়াশরুমে দরজাটা খানিকটা নড়তে দেখলো। হৃদ কপাল কুঁচকে, তার রুমে এই অসময়ে পারমিশন ছাড়া কারোর ঢোকার কথা নয়। তাছাড়া রুমও পাসওয়ার্ড দিয়ে লক করা, গুটি কয়েকটি মানুষ ছাড়া সেই পাসওয়ার্ড কারো জানার কথাও না। হৃদ কপাল কুঁচকে গম্ভীর মুখে পুনরায় ফোনে আলাপে মনোযোগী হয়। এই ফোন কলটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বলে মায়া দরজায় পিঠ লাগিয়ে অস্বস্তিতে হাঁসফাঁস করে হাতের কাপড়গুলো চেপে ধরল। কয়েক কদম এগিয়ে উঁকি মারলো ওয়াশরুমের ভেতরে, দরজা ধরে হৃদের ড্রেসিং রুমে। সেখানটাও খালি পেয়ে মায়া স্বস্তির শ্বাসে ঠোঁট প্রসারিত করে হাসলো। না, হৃদ নেই। শান্তিতে স্বস্তিতে গোসল করতে পারবে মায়া। মায়া উৎফুল্ল হলো। খুশি মনে গুনগুন করতে করতে ওয়াশরুমের হ্যান্ডেলে নিজের কাপড়গুলো রাখলো ভাঁজ করে, নিজের গায়ে ওড়নাটাও খুলে রাখলো সেখানটায়। না মামা, গত 2 দিনের মতো আজ উদাসীন বা রাগ নেই। ভাইয়ের বিয়ে, উদাসীন বা মন খারাপের বিয়েটা মিস করতে চায় না বলে নিজের মধ্যে সহজ হলো। হৃদকে নিয়ে রাগ ক্ষোভটাও পাশে রাখলো। আপাতত বিয়ের দিনটা ভালোই কাটাতে চায় সে। মায়া ঘুরঘুর করে ওয়াশরুমে চারপাশে ঘুরলো। এক পাশ থেকে অন্য পাশে গেল সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ খুঁজতে, কিন্তু ওয়াশরুমে পুরুষালী প্রসাধন ছাড়া অন্য কিছুই পেল না। হতাশ মায়া নিরাশ হলো না। পুরো দমে অনুসন্ধানের পর খুঁজে চলল হৃদের ওয়াশরুম জুড়ে। হৃদের গোছানো ওয়াশরুমটা মুহূর্তেই অগোছালো করে ফেললো খোঁজ করে করে। অবশেষে থামলো দরজার কর্নারে থাকা ছোট সাদা ওয়ার্ড্রবের কাছে। একে একে সবগুলো ড্রয়ার খোঁজ করে নিজের জন্য মেয়ের জিনিসপত্র না পেলেও হৃদে বেশ কিছু পার্সোনাল জিনিসপত্র হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গোল গোল চোখে 2 হাতের মুঠোয় ভর্তি লেজার দিকে তাকিয়ে রইল। সবগুলোই ইনটেক নতুন, আরও আছে লাস্ট ড্রয়ারের ভিতর ভর্তি। কিন্তু এতগুলো লেজার দিয়ে করে কি? মায়া কিছু একটা ভেবে নিজের দুষ্টু চিন্তার জন্য লজ্জায় লাফিয়ে উঠে 2 হাত ভর্তি রেজার নিয়ে মুখ ঢেকে নিল তৎক্ষণাৎ। শরমে মরণ হতেই খট করে ওয়াশরুমে দরজা শব্দ করে ঢুকলো হৃদ। মায়ার চমকে ওঠে, অল্প একটু হাত ফাঁক করে উঁকি মেরে হৃদকে দেখলো থমথমে মুখে দাঁড়িয়ে আছে দরজার সামনে। লজ্জায় জীর্ণ হয়ে মায়া তৎক্ষণাৎ পুনরায় মুখ ঢেকে নিল রেজার ভর্তি 2 হাতেই। হৃদ খানিকটা থমথমে খেয়ে গেল মায়াকে এই মুহূর্তে এখানে দেখে। ছোট ছোট চোখ করে মায়ার হাত ভর্তি রেজার দেখে হালকা কপাল কোঁচকা দিল হৃদ। মায়ার লজ্জা বুঝে শান্ত স্বাভাবিক থাকলো সে। কিছু না বলে মায়ের দিকে এগিয়ে আসলো। মায়ের হাত টেনে রেজারগুলো নেওয়ার চেষ্টা করলো। মায়া দিল না, বরং চমকে উঠে জোর খাটিয়ে নিজের 2 হাত হৃদের হাত থেকে ছাড়িয়ে নিল। হৃদ মায়ের হাত থেকে রেজারগুলো নিতে চাওয়াটা মায়া তৎক্ষণাৎ বুঝলো না। মায়া মনে করলো হৃদ রোজকার মতো মায়াকে নিজের কাছে টানতে চাইছে জড়িয়ে ধরার জন্য। মায়া নিজের লজ্জায় হাতে চেপে ধরে থাকা রেজারগুলো কোথাও ভুলে গেল এক মুহূর্তে। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মায়া হৃদের দৃষ্টি প্রথমে বুঝতে না পারলেও পরবর্তী অল্প সময়ে বুঝলো। যখন হৃদের দৃষ্টি অনুসরণ করে নিজের 2 হাত ভর্তি রেজারগুলোর দিকে তাকালো, তখন মায়া চমকালো, লজ্জা পেল। তৎক্ষণাৎ হৃদের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে ব্যস্ত গলায় বলল, আমি চুরি করছি না তো, এইগুলো আমার আছে। মায়া বেফাঁস বোকা কথায় হৃদ থমথমে খেয়ে গেল। ধমকের স্বরে বলল, শাট আপ ইডিয়েট। মায়া তখনও বুঝলো না হৃদের হঠাৎ ধমকে ওঠার কারণটা। ভাবলো হৃদ রোজকার মতোই হয়তো তাকে ধমকাচ্ছে। কিন্তু হৃদকে চলে যেতে দেখে মায়ার মস্তিষ্ক পরিষ্কার হলো। নিজের বলা কথাটা, মায়ার এইগুলো আছে, লাইক সিরিয়াসলি মায়ার রেজার আছে, সেটা হৃদকে বলতে হবে। বলার জন্য আর কোনো কথা খুঁজে পেল না সে। খুঁজে খুঁজে মায়াকেই এমন বিচ্ছিরি পরিস্থিতিতে পড়তে হবে, তাও হৃদের সামনে। নিশ্চয়ই হৃদ এখন মায়াকে আর রেজারকে জড়িয়ে উল্টোপাল্টা চিন্তা করছে। ছি ছি ছি, কি বাজে। দাঁড়িয়ে থেকে ঠোঁট ভেঙে নিঃশব্দে কেঁদে ওঠে মায়া। দৃষ্টি তার মুঠো ভর্তি রেজারের দিকে। এইগুলো সে তখন মুখেও লাগিয়েছে। হৃদের সামনে মায়ার লজ্জা থেকে ডিপ্রেশন হচ্ছে বেশি, এমন পরিস্থিতির শিকার হয়ে কান্না করার মধ্যেও মায়া পুত করে শব্দ করলো। খালি পেট হওয়ায় ভুরভুর করছিল পেট গ্যাসটিকে। যেহেতু মায়া বাথরুমেই আছে, তাই নিশ্চিন্তে করে ফেললো আস্তে করে। খালি পেটে আবারও একটা করে ফেললো পরপর।
কিন্তু হতভাগী মায়ার পরিবেশ দূষণ করেও শান্তি পেল না হৃদের জ্বালায়। হুট করেই মায়া আবিষ্কার করলো হৃদ তার একদম পিছনে। তার মানে হৃদ তখন বাহিরে যায়নি, বরং তার পিছনে গিয়েছিল। ওয়াশরুমের হ্যান্ডেল থেকে নিজের কাপড় নিচ্ছে, মানে মায়া যে এতক্ষণ ফুসফুস শব্দ করে পরিবেশ দূষণ করলো সেটাও শুনেছে নিশ্চয়ই। অবশ্যই শুনেছে, পিছনেই তো দাঁড়িয়ে আছে। মায়া লজ্জায় অস্বস্তিতে আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদের এমন একটা ভাব যেন এই মুহূর্তে এখানে কিছুই হয়নি, সবই ঠিকঠাক। মায়ার পরিবেশে দূষণ করার বিষয়টি যেন শোনেনি, নাকেও লাগেনি। মনোযোগ দিয়ে নিজের কাপড় উঠিয়ে রাখছে, যেগুলো মায়া অবঝালো করে নিচে ফেলেছিল। হৃদ স্বাভাবিক থাকলেও মায়া আর স্বাভাবিক থাকতে পারলো না। প্রচণ্ড অস্বস্তি ফিল করে লজ্জায় রেজার কাপড় ফেলে কোনো রকম ওড়না টেনে দৌড়ে পালালো ওয়াশরুম থেকে সোজা নিজের রুমে। একদিনে এত ডিপ্রেশন মায়া নিবে কিভাবে? ওয়াশরুমেও শান্তি নেই। খুঁজে খুঁজে সকল ডিপ্রেশনের ভাগিদার মায়াকেই কেন হতে হবে? ছি, কি বিচ্ছিরি কাণ্ড! লজ্জায় মায়া শরমে মরণ হচ্ছে না আবারও। একবার না দুইবার পরিবেশন দূষণ করলো, তাও হৃদকে পিছনে রেখে। ছি ছি, একটা ডিপ্রেশন কাটাতে না কাটাতে আরও একটা যোগ হলো মায়ার জন্য। সে তো ঠিকঠাক জায়গায় ওয়াশরুমেই ছিল, তার দোষ কোথায়? উফ! বিকাল 4টা ছুঁই ছুঁই, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, চারিদিকে আজানের ধ্বনি বাজছে। শফিকুল ইসলাম বরযাত্রী সহ খানবাড়িতে এসেছে প্রায় ঘন্টা দেড়েক আগে। ইতিমধ্যে বরযাত্রীর খাবারের পর্বটাও বেশ জোকানো হয়ে গেছে। এবার বিয়ের জন্য তোড়জোড় চলছে। স্টেজে আরিফের পাশাপাশি ফিহাকে বসানো হয়েছে। ফিহার হলুদের স্টেজে ছাদে করলেও বিয়ের ভেন্যু করা হয়েছে খানবাড়ির বাগানের এরিয়াতে। দুজনের মধ্যে ড্রেস কোডের কালারটা মিল রাখলো। পিচ কালারে ফিহার গায়ে গাঢ় পিচ কালারে হেভি লেহেঙ্গা চড়ানো, জুয়েলারিও একই রঙা। হেভি সাজে গায়ে আর মাথায় দুটো আলাদা আলাদা ওড়না টানা। আরিফ হালকা কালারের শেরওয়ানি পরলো সাদা প্যান্ট দিয়ে। শেরওয়ানির দোপাট্টা রাজশাহী স্টাইলের, কাঁধ থেকে মুড়িয়ে হাতে ভাঁজ করা। অসম্ভব সুন্দর দেখালো দুজনকে একত্রে। কিন্তু ভালোবাসা কাপল একসঙ্গে দীর্ঘ সময় নিয়ে বসে থেকেও একে অপরের সঙ্গে কথা হচ্ছে না। আরিফ বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ফিহা উত্তর দেয়নি, চুপ থেকেছিল। বিষণ্ণ আরিফও দীর্ঘশ্বাসের সঙ্গে চুপ করে যায়। চারপাশ থেকে আগত মেহমানদের সাথে হালকা পাতলা কথা চালায়, কৌশল বিনিময় করে, ছবি তোলে। ফিহাও সেম কাজ করছে, হাসি মুখে সবার সাথে পোস্ট দিয়ে ছবি তুলছে, আগত মেহমানদের কথার উত্তর করছে, শুধু আরিফকেই ইগনোর করছে। এমনরত অবস্থায় আরও কিছুক্ষণ পার হতেই আরিফ অস্থিরতায় গলার কাছে শেরওয়ানির উপরে বোতামটি খুলে দিয়ে স্বস্তির শ্বাস ফেলে ফিহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফিহা বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে তার পাশে। আরিফ বুঝতে পারছে না তাকে কেন এতটা ইগনোর করছে। বিয়েতে কি মত নেই? সে কি বিয়ের জন্য তাড়াহুড়ো করে ফিহার উপর জোর খাটালো? ফিহার মতামত তো নেওয়া হয়নি আরিফের, সে কি ভুল করলো? তাহলে কি ফিহার মত পরিবর্তন হয়েছিল আরিফকে নিয়ে, যেটা সময়ের অভাবে বলতে পারেনি তাকে? আরিফের বুক কেঁপে ওঠে, অস্থির হাত দুটো শীতল বরফের ন্যায় ঠান্ডা হয়ে উঠল। যদি বিষয়টি সত্যি হয়, তাহলে আরিফ কি করবে? ফিহাকে যেতে দিবে বিয়ে না করে? অবশ্যই যেতে দিবে সে। কোনো মেয়েকে জোর করে বিয়ে করার মধ্যে পুরুষত্ব প্রকাশ পায় না, সে কাউকে জোর করবে না। আরিফ ভালোবাসতে জানে, ভালোবাসা যদি না পায় তাহলে জোর করার প্রশ্নই ওঠে না, বরং সব কিছু মেনে নিয়ে ফিহাকে মুক্ত করে দিবে। চাপা আর্তনাদে বুক ভারী চিনচিন ব্যথা অনুভব করলো আরিফ বুকের বাম পাশে। অস্থিরতার ঘাম কপাল বেয়ে পড়তেই হাত বাড়িয়ে সামনে টেবিল থেকে টিস্যু নিয়ে মুছল। ঠোঁট গোল করে অস্থিরতার গুমট শ্বাস ফেলে পুনরায় তাকালো ফিহার শান্ত শিষ্ট চেহারার দিকে। মনের দ্বিধা কাটিয়ে কোনো রূপ ভনিতা ছাড়া সরাসরি বলে উঠল, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।